মূলের একজন বৃদ্ধা কবিরাজকে নিয়ে। তিনি ছিলেন দেওয়ান বাড়ির জ্যেষ্ঠ সন্তান। কথিত দেওয়ানরা ছিল অতি উচ্চ মাত্রার স্বার্থপর, ইংরেজদের সাথে সামঞ্জস্য রেখে ইংরেজদের মন জুগিয়ে চলা এবং প্রজাতির রক্ত চোষা জমিদার। নিজেদের জমিতে ইংরেজদের ফসল জোর করে চাষ করিয়ে নেওয়াটা তাদের রেওয়াজে পরিণত হয়েছিল। তারা যেন তাদের জমিদারি টিকিয়ে রাখতে এক মত্ত বিলাসিতায় নিজেদের নিয়োজিত করেছিল। অন্য জমিদারদের জমি জবরদখল, খাজনা আদায়ে সোচ্চার ছিল ওনারা। মূলত জমিদারি টিকিয়ে রাখতে তারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিত। তারা এতটাই নৃশংস ছিল যে জিনদের দিয়েও জবরদস্তির মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করত, এবং ব্ল্যাক ম্যাজিকের কাজটি মূলত বৃদ্ধাই করে থাকতেন। তাদের বাড়িটিও অন্য সকল জমিদারদের বাড়ির থেকে আলাদা ছিল। বাড়িটির চারপাশে ঘন জঙ্গল ছিল, পেছনে দিঘি আর তার পারে ধান ক্ষেত। বৃদ্ধাকে সবাই দেওয়ানি বুড়ি বলে সম্বোধন করত, কারণ কবিরাজির হালকা কিছু ভালো কাজের জন্য। মূল ঘটনা, জমিদার বাড়ির 105 বছর বয়সী বৃদ্ধা মারা যান। সময়টা শীতকালের কোনো এক রাত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভরা শীতে শিলাবৃষ্টি হচ্ছিল যেন হাজারো শেয়ালের বিয়ে লেগেছে। প্রচন্ড শিলাবৃষ্টির কারণে বুড়িকে কবরস্থ করা সম্ভব হচ্ছিল না। গত দুদিন যাবৎ, হ্যাঁ, বৃদ্ধা গত দুদিন হলো গত হয়েছেন, যা গ্রামবাসী যারা উপস্থিত ছিলেন তারা কেউই জানতেন না। এদিকে বৃদ্ধার মৃত্যু, অন্যদিকে শীতকালে অনির্দিষ্টকালের জন্য অকাল বর্ষণ, যা অস্বাভাবিকভাবেই পরিবারের সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না, এবং সেই কারণে গ্রামে কুৎসা রটনার ভয়েই কাউকে কিছু বলছিলেন না তারা। আর এদিকে রাজ্যের সকল কুকুর ওই বাড়িটিকে ঘিরে ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছিল, যেন বুড়ির লাশটিকে তারা পেলে ছিঁড়ে খুবলে খাবে। আরেকটি বিষয়, অনেক কাক এই রাতের বেলায় এমনভাবে ডাকাডাকি করছিল যেন বৃদ্ধা কতদিন ধরে তাদের ক্ষতি করে আসছে। বাড়ির ভেতর থেকে কেউ লাঠি সোটা নিয়ে বের হলে সব কুকুরগুলো দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়, আর কাকগুলো এলোমেলো ভাবে উড়ে চলে যায়। এদিকে ভারী বর্ষণের কারণে বুড়িকে কবরস্থ করা মোটেও সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির সকলে বুড়িকে একটি ঘর তৈরি করে তাতে বুড়িকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই শীতে বানের পানির কারণে তাও বাধাগ্রস্ত হয়ে উঠছিল। এক সময় এই বৃষ্টি থামলে তারা বৃদ্ধাকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়। তাই গ্রামের সকলে যে যার মতন কাজে চলে যায়। এদিকে বৃদ্ধার মৃত্যু দুদিন হয়ে যাওয়ায় লাশটিতে পচন ধরে, তাই তারা দুদিনে দুবার করে লাশটিকে গোসল করাচ্ছিল। আতর, সুগন্ধি, গোলাপ জল, ধূপধুনো দিয়ে সতেজ রাখার চেষ্টা করছিল লাশটিকে। ঘটনার তৃতীয় রাত। এই দিনে বৃষ্টি থামার জো না দেখে আত্মীয় স্বজন সবাই মিলে স্বাভাবিক হতে শুরু করে। দিনগুলো যেন অপেক্ষা করছিল শুধু মৃতের শবদেহ কবরস্থ করার জন্য। ঘটনার তৃতীয় দিন রাত, মাঝরাত, লাশটিকে জমিদার বাড়ির বড় বৈঠকখানায় রাখা হয়। আসবাবপত্র সব সরিয়ে বৈঠকখানায় বাড়ির সকল মহিলারা আর বাইরে পুরুষেরা। নারীরা জোরে জোরে কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করতে থাকে। একসময় সকলে লাশকে পাশে রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে পুরুষরা কেউ জেগে থাকে অথবা ঘুমিয়ে। বৈঠকখানার মেঝেতে এক কোণে একটি জমিদারি স্ট্যান্ডের ওপরে নিভু নিভু প্রদীপ জ্বলছে। শুধু একজন বৃদ্ধা জেগে আছেন বৈঠকখানায়, আর বাকি মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছেন। যেহেতু ঘটনাটি তৃতীয় দিনের, তাই সবকিছুই আর 5টা দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। এক পর্যায়ে বৃদ্ধা শুধু তন্দ্রাচ্ছন্ন হয়ে জিকির আজগার করতে থাকেন একটা বড় জমিদার দ্বিহাতল বিশিষ্ট চেয়ারের উপরে বসে। হঠাৎ করে বাড়ির টিনের চালের উপরে ধুম করে আওয়াজ হয়। আশ্চর্যের বিষয়, কারো ঘুম ভাঙেনি। হঠাৎ করে বৃদ্ধা দেখতে পান একটা লম্বা কালো ছায়া বন্ধ জানালার এক পাশ দিয়ে ঘরে প্রবেশ করতে থাকে। মৃদু আলোতে একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার ছায়া যেমন দেয়ালে পড়ে, সেই রকম ভাবে ভেসে ভেসে আসে সেই ছায়াটি। বৃদ্ধা এক রকমের প্যারালাইজড হয়ে যান, যেন তার চোখ দুটো শুধু কাজ করছিল। তিনি দেখতে পান সেই ছায়াটি ভেসে ভেসে লাশের পাশে এসে দাঁড়িয়েছে। অসম্ভব কালো ছায়া, চিকন দেহ, দুটো হাত, লম্বা লম্বা চুল, তাও মাথা থেকে পা পর্যন্ত। ছায়াটি তার মাথার একটি চুল ছিঁড়ে বৃদ্ধার শরীরের পরিমাপ নেয় এবং সে সেই কুপিবাতির দিকে ছুঁড়ে মারে। নিমিষেই চুলটি পুড়ে ধোঁয়ার তৈরি হয়।
ঘটনাটি এই পর্যন্ত হলে বোধহয় ঘটনাটি আকস্মিক একটি ঘটনায় পরিণত হতো, কিন্তু এরপর যা ঘটে তাতে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তার মাঝে যেটা বিরাজ করে না। অবয়বটি এক পর্যায়ে বৈঠকখানায় ঘুমন্ত সকল মহিলা ও শিশুদের শরীরের মাপ নিতে থাকে তার চুল দিয়ে। অতঃপর সেই চুলগুলো মুখ উঁচু করে অল্প অল্প করে চিবিয়ে গিলতে থাকে। এভাবে সকলের পরিমাপ নিয়ে অবয়বটি মৃত বৃদ্ধার লাশটি পাতাল করে নিয়ে দেয়ালে ছায়ার মতন ভেসে ভেসে জানালা এক ফাঁক দিয়ে চলে যায় এবং যাওয়ার সময় টিনের চালের বিকট একটি শব্দ করে চলে যায়। এই পর্যায়ে বৃদ্ধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সকাল হলে বাড়ির পুরুষেরা দেখেন বৈঠকখানার দরজা এখনো তালা বন্ধ। তারা ডাকাডাকি করতে থাকেন অনেকক্ষণ ধরে। প্রায় অনেকক্ষণ পরে বৃদ্ধা দরজা খোলেন, তার সেই চেয়ারটির ওপর দাঁড়িয়ে। তারপর সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধরাধরি করে বৃদ্ধাকে নামান। গতরাতের লাশ চুরি যাওয়ার ঘটনাটি বৃদ্ধা সকলকে খুলে বলেন। সবাই হুড়োহুড়ি করে বৈঠকখানা ও বাড়ির চারপাশে লাশটি খুঁজতে থাকেন। এক ধুম চিল্লাচিল্লি হয়ে যায় জমিদার বাড়িতে। বৃষ্টির মধ্যে সকলেই খুঁজতে থাকেন লাশটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। এক পর্যায়ে সকলে একটি বিষয় খেয়াল করেন, তারা সকলে লাশটিকে নিয়ে এত শোরগোল করে খোঁজাখুঁজি করলেও বাড়ির একজন মহিলা বা ছোট সদস্য তাদের সাথে নেই। তারা অবাক হয়ে বিষয়টি দেখতে যান বৈঠকখানায়, আর গিয়ে দেখেন একই বৈঠকখানায় সকলে এখনো ঘুমাচ্ছেন। শত ডাকাডাকি করেও কোনো লাভ হচ্ছে না। এক পর্যায়ে বৃদ্ধা কাল রাতের পুরো ঘটনাটি সকলের কাছে খুলে বলেন। অবিশ্বাস্য এই ঘটনার পরে সবাই গ্রামের একজন মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন খুব গোপনে। ইমাম সাহেব এসে সবকিছু আঁচ করতে পারেন আর অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সকলের দিকে। তার বয়ান অনুযায়ী বৈঠকখানার সকল মহিলা ও শিশু মারা গিয়েছেন। এ যেন মরার ওপরে খাড়ার ঘা। এক নির্বাক পুরুষালী কান্নার রোল পড়ে জমিদার বাড়িতে। ইমামের বয়ানে দেওয়ানি বুড়ি ছিলেন একজন কালো জাদুর সাধক। তার জীবদ্দশায় যদি জিনদের আটক করে তাদের দিয়ে নানা রকমের কুকীর্তি করে বেড়াতেন, খাটিয়ে নিতেন তাদেরকে দিয়ে। তার মৃত্যুর পরে সকল জিনেরা একে একে ছাড়া পেয়ে যায়। ক্ষতি করার জন্য তারা কুকুরের রূপে, কাকের বেশে পাগল প্রায় হয়ে যায়। প্রতিশোধের আগুন নেভাতে তারা সেই বৃদ্ধার লাশটি নিতে আসে। যেহেতু সকলে ঘুমিয়েছিলেন তাই তারা আরো বড় ক্ষতি করার সিদ্ধান্ত নেয় এবং বৈঠকখানার সকল ঘুমন্ত ব্যক্তির উপরে আক্রমণ করে। এরপর দেওয়ান বাড়ির জমিদারিতে ভাটা পড়তে থাকে। এক পর্যায়ে তারা নিঃশেষ হয়ে যায়। এটাই ছিল ঘটনা রাসেল ভাই। ঘটনাটি ভালো লাগলে আগামী এপিসোডে পড়ে শোনার অনুরোধ রইল। আপনার কাছে ঘটনাটি শোনার জন্য অধীর অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন সবসময়। ভালোর দলে থাকা আমাদের প্রিয় স্টোরি টেলার। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন ভয়ের রাজ্যে আমরা আস্তে আস্তে হারিয়ে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন রিমন বলছি, রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা পুঠিয়া পৌরসভা থেকে। আমি 2012 সাল থেকে ভূত এফএমের সাথে আছি। ঘটনা পাঠাবো করে সময় করে উঠতে পারি না, তাই কাজের ফাঁকে একটু একটু করে লেখা শুরু করে দিলাম। আমি আজকে আমার সহধর্মিণী শাকিলার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। আমার নিজের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে। যদি এই ঘটনা সিলেক্টেড হয় তাহলে পরবর্তীতে সেগুলো শেয়ার করব। ঘটনাটি আমি আমার মতো করে বিশ্লেষণ করছি, কারণ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমাদের দুজনের রিলেশন বিয়ের আগে থেকেই, অর্থাৎ 2020 সালে মে মাসের 26 তারিখে আমরা বিয়ে করি। ঘটনাটি শুরু হয় ঠিক তার 3 দিন, অর্থাৎ মে মাসের 29 তারিখে। এবং সেই সময় আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। দিনটি ছিল শুক্রবার। আমার 2 দিন রাতে ঘুম হয়নি। আপনি এখানে একটা কাজ করেছেন, আপনি একবার লিখেছেন আপনার বিয়ে হয় 2020 সালের 26 মে, কিন্তু পরবর্তী 3 দিন পরে তারপরে আপনি বলেছেন 29/5/2022। আমার মনে হয় যে হয় আপনার বিয়ে হয়েছে 2022-এ অথবা 2020-এ কোনো একটা তারিখে। দিনটি ছিল শুক্রবার, এটা আপনি বলেছেন। কারণ আমি এটা ক্লিয়ার করলাম এই কারণেই, অনেকেই হয়তো ঘটনা শোনার মাঝখানে যখন দেখবেন যে 2020-এর 26 মে শুক্রবার নয়, তখন অনেক গল্প বা ঘটনা না শুনে বা তার উপরে সেটার উপরে বেশি নজর না দিয়ে এটা নিয়ে হয়তো আরো বেশি কথা বলা শুরু করবেন। তাই আমি জানিয়ে দিলাম আগে থেকেই।
যাই হোক, তারপরে তিনি বলেছেন যে আমরা দুজনই রাতে ঘুমিয়ে যাই। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি খেয়াল করি শাকিলা ঘুমের মধ্যে একা একা কার সাথে যেন কথা বলছে। আমি বিষয়টা প্রথমে স্বাভাবিকভাবে নেই। কিছু সময় পরে আমি শাকিলাকে ডাক দেই, কি ব্যাপার, ছোট বাচ্চাদের মতো ঘুমের মধ্যে এসব কি বলছো তুমি? তখন শাকিলা আমাকে বলে, কিছু না, এত রাতে তুমি এখনো ঘুমাওনি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তা না হলে কিন্তু ভূতে ধরবে। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেই, তবুও তখনও আমি বুঝতে পারি না ঘটনাটা আসলে কি। সেই দিন রাতে আর কোনো সমস্যা হয় না, আমরা দুজন ঘুমিয়ে যাই। পরের দিন বিকেলে আমার স্ত্রী আমাকে বলে আমার ভাই আমার সাথে কথা বলে। তখন আমি বলি, তোমার কোন ভাই তোমার সঙ্গে কথা বলে রাতে? তখন সে আমাকে বলে, সময় হলে সব জানতে পারবে। আমি আর কোনো কথা বলি না। কিছু সময় পরে আমি বাইরে চলে যাই। আমি আবার বাড়িতে আসি। তখন সে আমাকে বলে, আজকে রাতে আমার ভাই তোমাকে নিয়ে ঘুরতে যাবে, তুমি তার সাথে যেও। আমি কোনো কথা বলি না। রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়ি। আমি ফোন দেখছিলাম, এমন সময় লক্ষ্য করি আমার স্ত্রী ঘুমের মধ্যে কার সঙ্গে যেন কথা বলছে। তখন আমি তাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। সে তখন আমাকে যা বলে তা শুনে আবার মাথা ঘুরতে থাকে। আমার স্ত্রী আমাকে বলে, লাইট বন্ধ করে যখন শুয়েছিলাম হঠাৎ করে আমার মাথায় প্রচুর ব্যথা শুরু করে। তারপরে আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ করে আমার মনে হতে থাকে আমি পানির নিচ দিয়ে অন্য কোনো পৃথিবীতে চলে গিয়েছি, আর আমাকে অদ্ভুত কোন রকমের কিছু একটা খাবার সেখানে খেতে দেওয়া হয়েছে। তখন আমি আমার ভাইকে বলি, আমি এগুলো খাবো না। এই কথা শুনে আমার ভাই আমাকে বলে, আমি না তোমার ভাই, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে খারাপ কোনো জিনিস খেতে দেবো না। আমি খেতে যাব এমন সময় তুমি আমাকে ডেকে ঘুম ভাঙিয়ে দিয়েছো। আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে আমি হকচকিয়ে যাই। বলি, এগুলো কি? আমার স্ত্রী আমাকে বলে, তুমি আমাকে কেন ঘুম থেকে ডাকলে? অনেক কথা বলার পরে আমার স্ত্রী আবারও ঘুমিয়ে যায়। প্রতিদিন এইগুলো দেখে আমার আর বুঝতে বাকি নেই আমার স্ত্রীর সাথে কি ঘটতে চলেছে। আমি তখনই সিদ্ধান্ত নেই কালকে সকালে শ্বশুর বাড়িতে আমার স্ত্রীকে রেখে যে কোনো কাজের বাহানা দিয়ে আমি বাসায় যাব। যেমন ভাবা তেমন কাজ। সকালে আমি বাসায় চলে আসি। আমার এক ভাইয়ের ছেলে আছে যে এই সমস্ত কাজে লিপ্ত, অর্থাৎ কবিরাজি করে। আমি সিদ্ধান্ত নেই তাকে আমার সাথে নিয়ে একটা ব্যবস্থা করব। যাই হোক, শেষ পর্যন্ত আমি বাসায় আসি। তারপরে ওর সাথে দেখা করি। ও আমার বয়সে ছোট। ওকে এই কয়দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলি। আমার কথা শুনে ও বলে, আমার মনে হয় এখনো তেমন কিছু হয়নি। সে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে আসতে রাজি হয়। পরে আমরা দুজন ও আর এক বন্ধু মিলে মোট 3 জন আমরা আমাদের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আমাদের সাথে প্রয়োজনীয় জিনিস যেমন মোমবাতি, আগরবাতি, সিঁদুর, 7 রকমের মিষ্টি, গোলাপ জল এগুলো ছিল। 30 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। বাসায় পৌঁছে আমরা বুঝতে পারি সেই জিনটি বাসার আশেপাশে আছে। আমাদের দেখে বাসার বাইরে চলে যায়। আমার শাশুড়ি আমাকে বলে, বাবা, তুমি বাসা থেকে বের হওয়ার পর শাকিলা আর ঘর থেকে বের হয়নি। 10 মিনিট আগে ঘর থেকে বের হয়েছে, সারাদিন কিছু খায়নি। বাসায় পৌঁছানোর পরে আমার স্ত্রী আমাদেরকে বলে, আমি সবকিছু আগে থেকেই জানি। তুমি পুঠিয়াতে কেন গিয়েছিলে? তুমি চাও আমার ভাইকে আমার কাছ থেকে সরাতে, তাই না? একটা কথা মনে রেখো, আমার ভাই অনেক শক্তিশালী, তোমরা তাকে কিছুই করতে পারবে না। তখন আমিও আমার ভাইয়ের ছেলে বলি, সেইটা তোমার দেখা লাগবে না। আমরা কি করতে পারি আর কি করতে না পারি সেটা সময় হলেই দেখতে পাবে। যাই হোক, সন্ধ্যা হতে হতে তখনও অনেক বাকি। আমরা একটু বাইরে যাই, আমাদের কিছু আলোচনা ছিল সেদিন। কিছু সময় পর সন্ধ্যা পার হয়ে অন্ধকার নামে। আমি আমাদের কাজ শুরু করার জন্য আমাদের সাথে করে নিয়ে আসা যে সমস্ত জিনিসপত্র সেগুলো খোলা আকাশের নিচে রাখি। আমরা আগে চারপাশে একটা গোল বৃত্ত এঁকে নিই এবং যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো খোলা আকাশের নিচে তখনও বৃত্তের মধ্যে বসে লাল এবং সাদা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আগরবাড়িতে আগুন ধরিয়ে ধোঁয়া তৈরি করে আমার স্ত্রীকে নিয়ে বৃত্তের মধ্যে বসিয়ে দেই। তারপরে আশিক কিছু দোয়া পড়ে আমার স্ত্রীর কনিষ্ঠ আঙুল চাপ দিয়ে ধরলে জিনকে ডাকা শুরু করে। অনেক সময় পর সেই জিনটি আসতে চায় না। অনেক অনেক রিচুয়াল করার পরে জিনটি আসে। সেই জিনকে তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম বলতে চায় না। প্রায় 10 মিনিট পরে শুধু নাম বলে অপূর্ব। সে কেন আমার স্ত্রীর কাছে এসেছে জানতে চাইলে জিনটি কিছু সময় বলে, আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবা মায়ের কথা শুনি না। আমাকে যেটা করতে নিষেধ করে আমি সেইটাই করি। আমি আমার বাবা মাকে অনেক বিরক্ত করি, তাই
রাগে আমাকে বাসা থেকে তারা বের করে দিয়েছে। আমি বাসা থেকে বের হয়ে আসার পরে আমার এক বন্ধুর বাসায় একটা সেগুন গাছে থাকি। একে দেখার পরে আমার বেশ ভালো লেগে যায়। ও যখন কোরআন শরীফ পড়তো আমি তখন ওর পাশে বসে কোরআন তেলাওয়াত শুনি, আর খুব ভালো লাগতো তখন। আমি ওর কোনো ক্ষতি করিনি। আস্তে আস্তে আমি ওর সাথে কথা বলা শুরু করি। একটু একটু করে আমি ওর স্বপ্নে এসে কথা বলতে থাকি। একসময় আমি প্রতিদিন ওর স্বপ্নে এসে কথা বলতে থাকি। আবার আমি ওকে নিয়ে একসময় ঘুরতেও যাই। এই কথাগুলো বলে সেই জিনটি থামে। পরে আশিক বলে তাকে চলে যেতে, কিন্তু সে জিনটি যেতে চায় না। বলে ওইটা আমার বোন, আমি আমার বোনকে ছেড়ে যাব না। অনেক ভয় দেখানোর পরে সে যেতে রাজি হয়, কারণ সেই জিনটি অনেক ছোট ছিল। ছোট থাকার কারণে সেই জিনটি তেমন কোনো ক্ষমতা না থাকায় এক প্রকার চলে যেতে বাধ্য হয়। যাওয়ার সময় আমাদের আনা মিষ্টি থেকে একটা মিষ্টি খেয়ে যায়। যা হোক, আমাদের মনে কিছুটা স্বস্তি ছিল, ঝামেলা মুক্ত হলাম আমরা। তো কি মনে করছেন ঘটনা এখানে শেষ? না প্রিয় লিসনার্স, অনেক দিন কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। হঠাৎ আমাদের বাসার মধ্যে সমস্যা শুরু হয়ে যায়। আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে বাসায় তাড়াতাড়ি আসতে, শাকিলা কেমন জানি করছে। পুঠিয়া বাজার থেকে আমার বাসায় হেঁটে যেতে 3-4 মিনিটের রাস্তা। আমি দ্রুত বাসায় চলে যাই। আমি বাসায় গিয়ে দেখি নতুন ঝামেলা। বাজার থেকে আমার বাসায় হেঁটে যেতে 3-4 মিনিট লাগে। আমি দেখি আমার স্ত্রী মাথা নিচু করে 2 পায়ের মাঝখানে মাথা দিয়ে বসে কারোর সাথে কথা বলছে না, এবং আমি আমার স্ত্রীর এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যাই। আবার কি হলো? আমি আমার বাসায় ঢুকে কিছু দোয়া পড়ে আমার স্ত্রীর মাথায় ফুঁ দেই। তার কিছুক্ষণ পরে অবস্থা স্বাভাবিক হয়ে যায়। তার মিনিট খানেক পরে আমার স্ত্রী আমাকে দেখে সবার মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, আর বলতে থাকে মাগরিবের নামাজের পরে আমি রুমের বাইরে কারো দৌড়ানোর শব্দ শুনতে পেয়েছি। মনে হয় কেউ বাসার মধ্যে দৌড়ে দৌড়ে খেলা করছে। এই সমস্ত কথা শোনার পরে আমি আশিককে ফোন দেই 5 মিনিটের মধ্যে বাসায় আসার জন্য। পরে আশিককে সাথে করে বাইরে যাই। কেন আজ আবার এই সমস্যা হলো সেটা জানার জন্য। সবকিছু শোনার পরে আশিক বলে, ঠিক আছে, আমি আজকে রাতে জিন নিয়ে খোঁজ নিয়ে তোকে জানাবো এই সমস্যা কিভাবে হলো। রাত 1:30 মিনিটে আশিক আমার ঘুম থেকে আমাকে ডেকে তোলে। আমার আর আশিকের বাসা পাশাপাশি থাকার কারণে আশিক আমাকে রাতে সবকিছু জানাবে বলে জানায়। আশিকের কথা শুনে আমার মাথার টনক নড়ে যায়। আশিক বলে সেই জিনটি আবার এসেছে। আমি আশিককে বলি সেই জিনটি না চলে গেছে, তাহলে আবার আসলো কিভাবে? তখন আশিক আমাকে বলে সেই দিন সেই জিনটি আমাকে ধোঁকা দিয়েছে। আমি আজকে জানতে পারলাম সেই জিনটির আসল কারণ কি। জিনটির আসল কারণ হলো তোর স্ত্রীর প্রথম সন্তান নিয়ে যাওয়ার জন্য সে তার সাথে থাকে, আর তোর স্ত্রীকে সে বোকা বানিয়েছে। যেহেতু জিনটি জানে তোর স্ত্রীর কোনো ভাই নেই, সেই সুযোগটা কাজে লাগিয়ে সে তাকে বোন ডাকে। আমি আশিকের মুখে এই কথাগুলো শোনার পরে মনে হলো আমি আকাশ থেকে মাটিতে পড়লাম। আমি আশিককে বলি এখন সেই জিনকে কি করা যায়? আশিক আমাকে বলল কোনো সমস্যা নেই, আমার গুরুকে সব জানিয়ে দিয়েছি, আগামীকাল রাতে আসন বসবে, তারপরে বুঝাবো। যদি না বোঝে তাহলে বাঁকা রাস্তায় হাঁটতে হবে, আমাদের বন্দি করে দেব। ঘটনাটা যত ছোট করে লেখা সম্ভব চেষ্টা করেছি, তারপরেও কিছু বাদ দিয়েছি ঘটনা ছোট করার স্বার্থে। অবশেষে 2 দিনে ঘটনা লিখে শেষ করলাম। রাসেল ভাই, এই ছিল আমার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা, সম্পূর্ণ সত্য এবং বাস্তব ঘটনা। আমি এর আগে কোনো প্ল্যাটফর্মে ঘটনা শেয়ার করিনি। আমি আপনার উপস্থাপনায় ভূত FM ও ভূত.com ব্যতীত অন্য কোনো শো শুনি না। রাসেল ভাই, আল্লাহ আমাকে 7/11/2021 তারিখে একটি পুত্র সন্তান দান করেছেন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ দান করে। রাসেল ভাই, আমার লেখার মধ্যে অজান্তে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সমস্ত কথা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আসসালামু আলাইকুম। রাস্তা মার্কেট এলাকা থেকে পতেঙ্গা যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা যদি রাস্তায় জ্যাম থাকে। তারাবির সময় ছিল বলে রাস্তাঘাট ওই সময়টা অনেকটা ফাঁকাই থাকতো। আমরা প্রায় আধা ঘন্টার মধ্যেই পতেঙ্গা পৌঁছে গেলাম। সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করার পর আমার এক বন্ধু বলে যে সে আরেকটু সময় নেপালে যাবে। যারা চিটাগং থাকেন বা চট্টগ্রাম থাকেন তারা চিনবেন, সেখানে কাঁকড়ার ভুনা, পেঁয়াজু অনেক বিখ্যাত। ওখানেই যেত যে সেখানে ওখানেই
যেত সবাই খাবার জন্য। আমরাও গেলাম। খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করতে করতে আমাদের প্রায় রাত 10টার কাছাকাছি বেজে যায়। এখানে উল্লেখ করা ভালো যে ওই সময়টা পতেঙ্গার যে রাস্তাটা ছিল সেটি এখনকার মতো উন্নত ছিল না। সন্ধ্যার পরে অনেকটা বাস চলাচল কমে যেত, অনেক শুনশান হয়ে যেত এবং জায়গাটির অনেক বদনামও রয়েছে। এখানে প্রায় কিছুদিন পর পরই বিভিন্ন অজ্ঞাতনামার লাশ পাওয়া যেত। এখন পতেঙ্গা সমুদ্র সৈকতকে উন্নত করা হয়েছে এবং তখনকার সময়ে তেমনটা ছিল না। কাঠঘর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত যে রাস্তাটি ছিল সেখানে একটি টর্চ, একটি লাইট পর্যন্ত ছিল না। নিজস্ব পরিবহন ছাড়া সেদিকটায় সন্ধ্যার পরে কেউ তেমন যেত না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমরা 10:10 অথবা 10:15 দিকে রওনা দিই। আমি ড্রাইভ করছিলাম, আমার একটি ফ্রেন্ড আমার পাশে ছিল আর বাকি এক ফ্রেন্ড গাড়ির পেছনে বসে মোবাইলে কথা বলছিল। নেভাল থেকে পতেঙ্গার দিকে টার্নিং ছিল এবং সেখানে সেটা পর্যন্ত খুব ভালোভাবে এলাম। পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রবেশের যে জায়গাটি আছে সেটি পার হওয়ার পর মূলত ঘটনা শুরু হয়ে যায়। আমরা চট্টগ্রাম ছিলাম বা এখনো আছে, তারা যারা আছেন চট্টগ্রামে তারা সব ভালো করে জানেন যে পতেঙ্গার পুরো রাস্তাটি ঝাউবনে ঘেরা। আমি তখন একটি সিগারেট ধরালাম এবং হাতেই গাড়ি ড্রাইভ করছিলাম আর এক হাতে। গাড়ির গতি তেমন বেশি হবে না, 30 কি 40 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ করে আমি রাস্তার বাঁ পাশে গাড়ির হেডলাইটের আলোয় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটি ধূসর কালো টাইপের একটা জামা পরা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি তার হাত এমন ভাবে রাস্তার দিকে ধরে রেখেছিল যেমনটা আমরা যখন কোনো লিফট চাই ওইরকম একটা ভঙ্গি করি। তখন আমাদের গাড়িটি মেয়েটি থেকে 50-60 গজে দূরে ছিল। আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? সে বলল, হ্যাঁ দেখেছি। সে বলল, মেয়েটা তো বিপদে পড়েছে, গাড়িটা থামা। কিন্তু আমার তখন মনে একটু খটকা লাগলো। আমি জানতাম এই রাস্তাটা প্রায় ছিনতাই হতো আর রাতে একটি মেয়ে এখানে আসার প্রশ্নই ওঠে না, তাই গাড়িটা না থামিয়ে চলে যায়। ব্যাপারটি ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও খুশি হতাম। এরপর যা ঘটলো তা আমি প্রস্তুত ছিলাম না এবং আর কখনো সেরকম অবস্থায় পড়তেও চাই না। মেয়েটিকে ফেলে আসার ঠিক 2-3 মিনিট আমরা সেই মেয়েটিকে আবার দেখতে পাই, একইভাবে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য লিফট চাচ্ছে বা হাতের ইশারা করছে। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি জাস্ট আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। আমাদের দুজনেই কোনো কথা বলছিলাম না, সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আর মেয়েটির চেহারা ক্ষোভ ছিল, মেয়েটির চেহারায় বোঝা যাচ্ছিল যে গাড়ির আলোতে। এটি দেখে আমার বন্ধু আমাকে জাস্ট একটা কথা বলল, টান দে। আমি গাড়ির গতি অনেক বেশি বাড়িয়ে দিলাম, 60 থেকে 70-এর ওপরে চলে গিয়েছিল। কিন্তু আমাদের গাড়ি অতটা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল আমাদের গাড়িটা অনেক আস্তে যাচ্ছে। আমি খুব জোরে এক্সেলেটরে পা দিই এবং আমাদের গাড়ির গতি বাড়ছিল না। ততক্ষণে আমাদের পেছনের বন্ধুটি বলে উঠল, কি সমস্যা? বলে রাখা ভালো, আমাদের পেছনের বন্ধু ঘটনার কিছুই দেখেনি, কারণ সে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। ঠিক মিনিট 5 পরে আমরা আবারও সামনে মেয়েটিকে দেখতে পাই, ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি গাড়িটি খুব জোরে চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ির গতি কেন জানি বাড়ছিলই না। মনে হচ্ছিল গাড়ির ওপর কিছু একটা চেপে বসেছে, যার ওজনের কারণে গাড়িটি সামনের দিকে এগোতে পারছে না। সচরাচর আমরা যারা প্রাইভেট কার চালাই তারা ভালো করে জানি গাড়ির ওয়েট এবং একটা মানুষ বসলে বা দুটি মানুষ বসলে গাড়িতে কি ধরনের ওজন হতে পারে সেটি আমাদের সবারই ধারণা আছে। আমাদের যে ফিলিংসটা হচ্ছিল, মনে হচ্ছিল যে আমাদের গাড়িতে 10-12 জন মানুষ বসে আছে, গাড়িটি প্রচন্ড ভার। আমি মনে মনে আল্লাহকে ডাকা থাকি এবং তখন আমার কোনো সূরা মুখে আসছিল না। আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িটা চালাতে থাকি। আমার ফ্রেন্ডের অবস্থা আরো খারাপ। সে বড় বড় চোখ করে
বসে থাকে আর শক্ত করে আমার হাত চেপে ধরে থাকে। আমি সেখান থেকে কিভাবে 2 নাম্বার নেভি কলোনি পর্যন্ত এসেছি আমি নিজেও বলতে পারবো না। আমি 2 নাম্বার নেভি কলোনির গেট থেকে দেখে সজোরে গাড়ি 2 নাম্বার নেভি কলোনির ভেতরে ঢুকিয়ে দিই এবং আমার গাড়ির ব্যালেন্স ধরে রাখতে পারি না এবং একটি গাছের সাথে আমার গাড়ির সামনের অংশটি বাড়ি খায়। আমি জাস্ট গাড়ির দরজা খুলে বের হয়ে দাঁড়াই এবং সাথে সাথে আমি জ্ঞান হারাই। এরপরে আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি হসপিটালে। আমার আব্বু আম্মু বসে আছে সবাই উৎকণ্ঠা নিয়ে। আমার একজন মামা ছিল, সে 2 নাম্বার নেভি কলোনিতে থাকতো, তিনিও ছিলেন সেখানে, তাকেও দেখলাম পাশে। পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, আমি এখানে কিভাবে এসেছি। তখন আমি ঘটনাটি আব্বুর কাছে গোপন করে বলি যে এক ফ্রেন্ড অসুস্থ ছিল বলে তাকে দেখতে এসেছিলাম, কিন্তু আব্বু আমার ঘটনাটি বিশ্বাস করলো না। পরে বাধ্য হয়ে পুরো ঘটনাটি আমি সবাইকে বললাম। আমার পেছনে বসে থাকা বন্ধুটিও আমার কাছে দাঁড়িয়েছিল। আমি তখন জিজ্ঞেস করলাম ফয়সাল কোথায়। পরে বলল সে অন্য একটি রুমে আছে, সেও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল ধাক্কায়। পরে সেখানে বিকাল পর্যন্ত থাকার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে এবং গাড়িটি সেই রাখা হয়, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট করা হয়েছিল সেই গাড়িটি, এবং আমার বাবা গাড়িটির দায়িত্ব নিয়েছিল যেহেতু ওদের ওখানে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, কারণ এখানে কিছু ফর্মালিটিস ছিল। আমি বাসায় আসার ঠিক একদিন পর ফয়সাল আমার বাসায় আসে। সে আমাকে একটি পেপার দেখায়। পেপারটি সে ড্রয়িং রুমের টেবিলের উপরে পায়, কয়েকদিন আগের পেপার। আমি বলি এটা কি। এই পেপারে একটি কোনায় গিয়ে আমি একটা ছবিতে আমার চোখ আটকে যায়, দেখি যে ছবি সেই রাতে মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটি লাশ সেখানে পড়ে আছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের মুখেই, এবং পুলিশ সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় বের করার জন্য পত্রিকায় ছবি দেওয়া হয়েছে। এরপর পত্রিকার তারিখের দিকে তাকাই, তারিখটা দেখে চোখ আটকে যায়, কিন্তু ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল 2 দিন আগে। 4 দিন আগের সেই ছবিটি ছিল এবং বুকটা আমার কেঁপে ওঠে। আমরা দুজন একজন দিকে তাকাই, তার মানে আমরা যখন মেয়েটিকে আমাদের গাড়ির সামনে দেখেছি এর আগে মেয়েটির মৃত্যু হয়েছিল। এরপর 1 সপ্তাহ আমার শরীর খুব খারাপ ছিল, আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। মনে কষ্ট লাগছিল যে হয়তো মেয়েটি আমাদের কাছে সাহায্য চাচ্ছিল, কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সঙ্গত কারণে আমরা গাড়ি থামাইনি। সে হয়তো বলতে চেয়েছিল যে তার সাথে কি হয়েছে। এরপর থেকে আমি রাতে গাড়ি চালানো কমিয়ে দিই এবং বিশ্বাস করুন আমি যতবারই রাতের বেলা গাড়ি নিয়ে বের হতাম আমার ঠিক মনে একটা ভয় কাজ করতো, আজকেও যদি এমন কিছু দেখে ফেলি। আসলে এই ধরনের ঘটনাগুলো অনেকের কাছে মিথ্যা মনে হয়, আবার অনেকের কাছে হাস্যকর, কিন্তু একটা কথাই বলবো, যার সাথে হয় সেই শুধু বুঝে এসবের মুখোমুখি হওয়া কতটা বিপজ্জনক এবং তা মানুষকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। কারণ এই ঘটনাটি হওয়ার পরে আমি প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারিনি। আমার চোখ বন্ধ করলে শুধু সেই দৃশ্য আমার সামনে ভেসে উঠত। তবে আমার ঘটনাটি 100% সত্যি, কারণ এটি আমার নিজের সাথে হয়েছে, তাই এর সত্যতা আমি একমাত্র আমিই জানি। আমার পাশের সিটে বসে থাকা বন্ধুটি জানে। আমার সেই বন্ধুটি এখন সুইডেনে থাকে। তার সাথে কথা হলে মাঝে মাঝে সে আমাকে এই ঘটনাটির কথা বলে এবং সে বলে এখনো নাকি সেই দৃশ্য ভেবে ভয় পায়। যেই পেপারটি আমরা ছবি দেখেছিলাম সেই পেপারটি আমি রেখে দিয়েছিলাম নিজের কাছে, কিন্তু যখন ঢাকা শিফট হই তখন পেপারটি আমি হারিয়ে ফেলি, আর কখনো দেখিনি পেপারটি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভূত এফএমের জন্য অনেক শুভকামনা রইল। এভাবেই সামনের দিকে এগিয়ে যাক সেই দোয়া করি। ইমেলটি সেই দোয়ার করেই শেষ করছি। এই বলে তিনি তার ইমেলটি শেষ করেছেন। এরপরে তিনি তার মিরপুরের অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটা পাঠানোর জন্য, এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের কাছেও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে গিয়ে ধামরাইল থেকে আসা একটা রোগী ঢাকা মেডিকেলে। ছেলেটার নাম শাহিন। শাহিনের বাবা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু সমস্যা তার বাবাকে নিয়ে নয়, সমস্যা হচ্ছে শাহিনকে নিয়ে। শাহিন যখন ঢাকা মেডিকেলে তার বাবাকে নিয়ে আসে এবং তাকে অসুস্থের জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, তো শাহিন পুরো ঢাকা মেডিকেলটা ঘুরে ঘুরে দেখতেছিল কোথায় কি আছে।
জরুরি বিভাগ, যেখানে ইমার্জেন্সি এবং পোস্টমর্টম, লাশ ঘর, ডোন ঘর আর কি, সবগুলোতে সে ঘুরে ঘুরে দেখতেছিল। তোর ভেতর সবচেয়ে বড় যেটা আশ্চর্য ঘটনা ওর সাথে ঘটে, সেটা এমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়েছিল। এমার্জেন্সির গেটের সামনে যখন দাঁড়ানো, তখন একটি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের একটি রুগী আসে ভ্যান গাড়িতে করে। তো এটা পিছনে পিছনে সেও দৌড়ায়, যে ওর আগ্রহটা হচ্ছে সে এখন কি করবে। এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যে রুগীটা আসছে খুব মারাত্মক, খুবই ভয়াবহ, এটা ওর দেখার ইচ্ছে যে ইমার্জেন্সি রুগীটাকে দিয়ে কিভাবে কি করতে পারে। তখন ও পাশে পাশে যখন দৌড়াচ্ছিল, কিন্তু বিশেষ ওই চিকিৎসা নেওয়ার আগেই ওই যেটা অ্যাক্সিডেন্টের রুগী আসছে ও মারা যায়। পরে ভিতরে আর নেওয়া হয় না চিকিৎসা, সেটা বাহিরে রাখা হয়। এখন সেটাও তো পোস্টমর্টম হবে, ময়না তদন্ত হবে। তো সেটাও দেখার জন্য সে আগ্রহ যে এটা এখন দেখবো কি হবে। তো ওর বাবা যে এখানে হাসপাতালে ভর্তি আছে, সে আর ভিতরে এই জিনিসটা এখন ওর বাবার দিকে খেয়াল নেই, সে এটি নিয়ে এখন খুব পরেশান, মানে আগ্রহটা জন্মানো। তো এখনো দেখতেছে লাশটা ফেলেই রাখা হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি। তো ওর ভিতরে এই জিনিসটা কি খুবই খারাপ লাগলো। পরে যাই হোক, এটাকে নিয়ে পোস্টমর্টম যেখানে ডোন ঘর আছে সেখানে রাখা হলো। সেখানে ও গেল। ও ওখানে যাওয়ার পরে ওর নাকি খুব খারাপ লাগতেছিল, যে এমন যে ওখানে 3-4টা এরকম আরো কতগুলো লাশ ছিল, ওই কাফনে বাঁধা ছিল, কিন্তু যে নাকি মারা গেছে তারটা শুধু চাদর দিয়ে ঢাকা। আর উনি বলতেছিল যে এমন বিদঘুটে গন্ধ, বিশ্রী গন্ধ আসতেছে, যে ওনার কাছে খুবই খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না, বিশ্রী গন্ধ নাকি তার কাছে আসতেছিল। তো যাই হোক, উনি এইগুলো দেখে পরবর্তীতে ওনার বাবার কাছে আসেন। ওনার বাবার চিকিৎসা যেখানে কেবিন নেওয়া হয় থাকেন। সমস্যা হচ্ছে রাত্রিবেলায় সে 2টা দিন ঘুমাতে পারেনি। সে স্বপ্নটা যা দেখেছে সেটা স্বপ্ন উল্টো দেখেছে। রাত্রিবেলা ঘুমাইছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে দেখতেছে যে ও যে এখন দিনের বেলাতে যে রুগীকে দেখতে গেছিল সেই রুগী ও দাঁড়িয়ে আছে আর লাশটা ও হয়ে গেছে। তার ভেতরে স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখতে পেতেছে যে এখন সে দুর্ঘটনায় জড়িত, অর্থাৎ সেই মৃত ব্যক্তিটা ও শাহিনী, আর রুগী যাকে দেখতেছিল যে মারা গেছে সে ওনার পাশে দাঁড়ানো। তো এই ভয়ে তার 2টা দিন ঘুম হয় নাই, সে খাওয়া দাওয়াও করতে পারে নাই, সে খুব পেরেশান মুসিবতের মধ্যে পড়ে গেছিল। অর্থাৎ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে এই 2টা দিন দেখাতে তার খুব সমস্যা। তো যাই হোক, তার বাবার চিকিৎসার শেষে 7টা দিন পরে ওনারা বাসায় সবাই চলে যায়। বেশ বড় ধরনের সমস্যা হয় তার বাড়িতে। যখন উনি বাসায় চলে যান, সেই রাত্রিবেলায় সে তার বাড়িতে গিয়ে তার সমস্ত শরীর বা খাওয়া দাওয়া সব ঘুম সব এলোমেলো হয়ে যায়। সে কোনো মতেই ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া তার ভালো লাগে না, করতে পারে না, এবং তার শরীরে সমস্যা দেখা দেয়। নিজেরটা নিজে মাথার মধ্যে দেয়ালে ফাটিয়ে দিল এবং ঘুমাতে যাবে। সে ঘুমের মধ্যে দেখতে পারতেছে যে যখন ঘুমাতে গেছে, যে মর্গেটা যে লাশগুলো দেখে আসলো, সেই লাশগুলো তার কাছে এসে তার মাথার সামনে এসে বলতেছে, তুমি এখানে কেন, আমাদের কাছে আসো। তখন ও হইচই চেলাচিলি করে দেয় যে আমি এখানে থাকবো না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি ওইখানে ঠিক হবো। তো দিনের বেলায়, সকাল বেলায় ওনারা একটা হুজুরকে নিয়ে আসেন যে হয়তো মেডিকেল থেকে কিছু একটা সমস্যা ঘটেছে। তো হ্যাঁ, হুজুর এসে একটু পানি দিল, পানি পরে দিল এবং ফু দিয়ে দিল, বললো হ্যাঁ ওটাকে একটা জিনে ধরছে। তো আজও মানে এখনো পর্যন্ত সেই ছেলেটাকে যে জিনে ধরছে সেটা তা হাজির করতে পারেনি বা কোনো কিছুই না। এটা ওর ভিতরে একটা মানসিক যে সমস্যা বা ভয় তার বিবেকে যে ধারা রেখেছে, সেটা বারবার তাকে তাড়না দিতেছে। তো এখনো পর্যন্ত ছেলেটা এই সমস্যা যে এখনো বলতেছে যে আমি যখন ঘুমাতে যে ঘুমটা আমার আসেই না, আমার মাথার সামনে সেই 4-5 জন মৃত ব্যক্তির লাশটাকে আমি দেখতে পারি। যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যে লাশটা আসছিল আমার সামনে মারা গেছে, ও আমার পাশে আসে এবং এসে আমাকে শুধু এটুকুই বলে, তুমি এখানে কেন, আমাদের কাছে আসো। তো ওকেও পরে মেডিকেলে আবার ও আসে, মেডিকেলে সেইখানে জায়গাটায় নির্জনায় ও খুব বসে বসে আর কি, লাশ তো নেই কিন্তু এসে বসে ওই জায়গাটার মধ্যে তাকিয়ে থাকে। এখনো পর্যন্ত সে চিকিৎসাটা বা এখনো জিনটাকে হাজির করা হয় নাই বা কোনো ভালো চিকিৎসা এখনো দেওয়া হয় নাই। তো আমাদের কাছে আসছে, খবর আসবে। তো বিশেষ এখনো পর্যন্ত সে তাড়নায় আছে, ওই লাশগুলো তাকে শুধু ডাকতে থাকে
যে তুমি ওইখানে কেন, আমাদের কাছে আসো। ভাইয়া এটাই আমার ছিল ঘটনা। ঘটনাটি আশরাফুল ভাইয়ের মার সাথেই ঘটেছে। আমার ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান, কারণ আপনার কণ্ঠে শুনলে মনে হয় ঘটনাটির পুনরাবৃত্তি আমার চোখের সামনেই হচ্ছে। যেহেতু ঘটনাটি তার মায়ের সাথে ঘটেছে, ঘটনাটি তার মায়ের মতো করেই বলছি। আমি ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম। মাঠ ঘাট বন জঙ্গল চষে বেড়াতাম এবং বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা আমাদের বাড়ির চারপাশে একটা খালে বড়শি দিয়ে মাছ মারতে যাই এবং সেখানে আমরা অনেক মাছ পাই। আমার বাবা খুব পান খেতেন। পান শেষ হয়ে যাওয়াতে বাবা আমাকে রেখে বাড়িতে চলে আসেন পান খাওয়ার জন্য। বাবা আসার পর আমি অনেক বেশি মাছ পেতে শুরু করি। এজন্য আরো বেশি উদ্দীপনা নিয়ে আমি মাছ মারতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, ওদিকে বাবা আসছে না। আমি বেশ অনেক সময় ধরে অনুভব করছি আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছনে ফিরে দেখলাম সেখানে কেউ নেই। তারপর আমি আর কিছু না ভেবে মাছ মারায় পুনরায় মনোযোগ দিলাম। বাবা আসার কোনো নামই নেই। এদিকে সন্ধ্যা নেমে গেছে। বাবা না আসাতে আর সন্ধ্যে নেমে আসায় আমি বাড়ির দিকে রওনা হলাম। কিছু দূর আসার পর আমি অনুভব করছি পেছনে কেউ আমার সাথে আসছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমি তখন একটু ভয় পেয়ে যাই এবং একটানা পা চালিয়ে আসতে থাকি বাড়িতে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় বাড়িতে এসে আমি মাছ কাটতে বসি। মাছ কাটা শেষে মাছ পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড়, অনেক পুরনো। দিঘির চারপাশে 4টা পাকা ঘাট বাঁধাও ছিল। দিঘির ঠিক উত্তর পাশে মাঝ বরাবর একটা তাল গাছ ছিল, যেখানে আমার নানা বাড়ির ঠিক বিপরীত পাশে পড়ে। আমার নানা থাকতেন দক্ষিণ পাশে, তাই আমি দক্ষিণ পারে ঘাটে যাই মাছ পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। দেখি তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি না ওটার থেকে নজর সরাতে পারছি না। ওটা খুব দ্রুত বেগে ধেয়ে আসছে আমার দিকে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। যখন কাছে চলে আসলো ওটা, তখন আমার মনে হলো সেটি বিশাল বড় একটা গজার মাছ। মাছটা দূর থেকে আমার দিকে তাকিয়ে যেন আমাকেই দেখছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি তখনই চিৎকার দিতে যাব, আর তখনই গজার মাছটি আমার কাছাকাছি চলে আসে। আমি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। এদিকে মাছ পরিষ্কার করতে দেরি হচ্ছে দেখে ঘাটে চলে আসে মা ডাকার জন্য। এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মা চিৎকার করে বাবাকে ডাকে। বাবা এসে আমাকে ঘরে নিয়ে যায়। ঘন্টা খানিক পরে আমার জ্ঞান আসে। তারপর আমি সব ঘটনা বাবাকে খুলে বলি। বাবা সবটা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনতে যায়। ইমাম সাহেবকে না পেয়ে খালি হাতেই বাসায় ফিরে আসে। আর তখন বাবার সাথে কিছু ঘটনা ঘটে। বাবার বর্ণনা অনুযায়ী যা ঘটেছিল তা ছিল এরকম: ওই সময় উত্তর দিকে তাল গাছটা পার হতেই বাবার কানে একটা আওয়াজ ভেসে আসে এবং কেউ একজন বাবার সাথে কথা বলে, এবং কোন রকমের সারা শব্দ না পেয়ে বাবা সামনের দিকে অগ্রসর হয়। বাবা কিছু বলে না, এবং তখন সে আবারও কানে ফিস ফিস করে কোনো একটা কিছু বলে এবং সে জানায় যে তার মেয়েকে পছন্দ হয়েছে। বাবা থমকে যায়। কে আপনি? সামনে আসেন। পিছন থেকে কথা বলছেন কেন? সামনে এসে কথা বলেন। তখন সে জানায় সময় হলেই সে সামনে আসবে। ফিসফিসি সে কথাগুলো বাবার কানে কানে বলে। তারপর বাবার পা অবশ হয়ে গেছে। বাবা হাঁটতে পারছে না। কিছু সময় পরে বাবার শরীর ঘামতে শুরু করে এবং এই সময়টা শীতল বাতাস বাবার শরীরে লাগে। তারপর তার শরীর হালকা হয়ে যায়। অতএব সে দ্রুত বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাবা কাউকে কিছু না জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় চলে যায়। আমার বাবার ঘরটা ছনের চাল আর পাটকাঠির বেড়া দেওয়া ছিল। আমি আলাদা রুমে থাকতাম, তবে আজ আমি মায়ের সাথে ঘুমাচ্ছি। রাত তখন 3টা কি 3:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পাটকাঠি ভাঙার আওয়াজে। আমি খুব ভয় পেয়ে মাকে ডেকে তুলি। তখনই আমার সাথে ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়ের গায়ে হাত দিতে আমি চমকে উঠি। মা আগে থেকেই আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে বাবাকে ডাক দিতে যাব, তখনই অনেক অন্যরকম একটা কণ্ঠস্বর আমি শুনতে পাই। কে আমাকে আশ্বস্ত করে ভয় না পেতে, এবং সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করেছে। এই কথা বলেই আমার মা অট্ট হাসিতে ফেটে পড়ল। আমাকে বলল আমি আবার আসব, অর্থাৎ
যে কথাটা, যে অন্যরকম কণ্ঠস্বর, সেটি আমার মায়েরই ছিল। আমি তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলি। তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখি মা আমার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে ঘুমাচ্ছে। ভয়ে আমি জড়সড় হয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। এমন অবস্থায় ফজরের আজান আমার কানে ভেসে আসে। বিছানা ছেড়ে ফজরের নামাজের জন্য রেডি হই। তারপর নামাজ আদায় করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে হঠাৎ হইচইয়ের শব্দে আমার ঘুম ভাঙে। হইচই কিসের? বিছানা ছেড়ে উঠে দেখতে চৌকাঠে দাঁড়ালাম। দেখি লোকজন কি নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে। আমাকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল আর বলছে, কোথায় গিয়েছিলি তুই মা? গত 2 দিন ধরে তোকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমি বললাম, কি বলছো মা? আমি তো ফজরের নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়েছিলাম। তখন বাবা বলল, হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলছে। আমি ফজরের নামাজের জন্য তোর মাকে ডাকতে গেছি, দেখি তুই ঘরে নেই। কোথায় চলে গিয়েছিলি মা? বাবার কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। কোথায় গিয়েছিলাম আমি? গত 2 দিন আমি নিখোঁজ। ভয় আমার শরীর শিউরে ওঠে। বিকেলের দিকে বাবা একজন কবিরাজের কাছে যান। কবিরাজ তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, আসবে শুক্রবার। মন খারাপ করে বাবা বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে রাস্তার চারিদিকে অন্ধকার হয়ে আসে। বাবার কাছে কোনো টর্চ লাইট ছিল না। কিছু পাটকাঠি নিয়ে আগুন জ্বালিয়ে বাবা রওনা হলেন। কিছু দূর যেতেই পাটকাঠি শেষ হয়ে গেল। বাবা তখন অন্ধকারে হাঁটছিলেন। 2 গ্রাম পার করে আমাদের গ্রামে প্রবেশ করতে হয়। কিছু দূর যেতেই তার মনে হলো তার আশেপাশে কেউ যেন হাঁটছে। ডানে বায়ে তাকিয়ে কাউকে না দেখে বাবা আবারও হাঁটতে শুরু করলেন। সামনে একটা পুরনো কবরস্থান। তার মনে হচ্ছে পাঞ্জাবি পরে কেউ দাঁড়িয়ে আছে। বাবা তেমন কিছু না ভেবে মনের ভুল মনে করে কবরস্থানের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কেউ বাবার নাম ধরে ডাকছে, সামু, সামু, কোথায় গেছিলা? কবিরাজ বাড়ি। গোরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না বাবা। তাই সে কিছু না ভেবে এক দৌড়ে বাড়িতে চলে আসে। দীর্ঘ 1 সপ্তাহ পর কবিরাজের দেখা পাওয়া যায়। বাবা কবিরাজকে সব ঘটনা খুলে বলে। কবিরাজ সব শুনে বলল, আমি আগামী শনিবার সন্ধ্যার পর যাব, আর বাড়ির উঠোনের ঠিক মাঝ বরাবর গোলাকার বৃত্ত করে সেখানে মাটি দিয়ে লেপে রাখবেন, আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি একদমে কিনবেন। এই বলে কবিরাজ চলে গেল। কবিরাজের কথা মতো সব রেডি করে রাখলাম। শনিবার সন্ধ্যা পার হচ্ছে, কবিরাজ আসার কোনো নামই নেই। কবিরাজের দেরি দেখে বাবা রাস্তায় এগিয়ে যায় কবিরাজ আসছে কিনা দেখতে। বাড়ি থেকে বেরোতেই দেখি কবিরাজ এক মনে কিসের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। কবিরাজের কোনো সারা শব্দ নেই। দেখে কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ চমকে ওঠে। বললাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। ততক্ষণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কবিরাজ গোলাকার বৃত্তের চারিদিকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলেন এবং ব্যাগ থেকে আরো কি কি যেন সব বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। কবিরাজ আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পর বুঝতে পারছি চারিদিকে ঝড় তুফান বইছে, সব ভেঙে যেন আমার মাথায় পড়ছে। তারপর আমার আর কিছু মনে নেই। বাবার কথা শুনে আমি পরে সবকিছু জানতে পেরেছি। আমি সেন্সলেস হওয়ার পরে কবিরাজ আমাকে বোতল থেকে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর পরেই আমি উঠে দাঁড়িয়ে কবিরাজকে ধরার জন্য দৌড় দেই, কিন্তু আমি কবিরাজের দেয়া দাগের অন্য পারে আসতে পারছিলাম না এবং সেখানে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করে, কে তুই? আমি আমার নাম বলি এবং তারপরে কবিরাজকে বলি যে, সামু মিয়া, একটু দেরি করে আসলেই তো জীবন নাশ করতাম। এই বলেই আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করে আমার চোখ রক্তবর্ণ হয়ে গেছে, চোখ দুটো এখনই যেন বেরিয়ে আসবে। কবিরাজ বলল, আমি অপ্রস্তুত ছিলাম বলেই তুই আমার সামনে আসতে পেরেছিলি। এখন বল তুই কেন এসেছিস? ওকে ছেড়ে চলে যা। তারপর আমি বলে উঠলাম, না, ওকে আমি ছেড়ে যেতে পারবো না, তুই চেষ্টা করে দেখতে পারিস। তখন কবিরাজ বলল যে অনেককেই সে এরকম ভাবেই প্রতিবন্ধী করেছে এবং তাদের মধ্যে অনেক বাক বিতণ্ডা চলে এবং সে হচ্ছে আমাকে একটা পর্যায়ে ফু দিতে বলে, কিন্তু আমি ফু দিতে চাই না। তারপরে আবার সে আমাকে ফু দিতে বলে, কারণ বলে যে জীবন বাঁচাতে চাইলে ফু দিতে হবে। হঠাৎ করেই কবিরাজ দোয়া দুরুদ পরে ফু দিতে যাবে, এমন সময় কবিরাজের মুখে প্রচন্ড ব্যথা। এদের মধ্যে অনেক বাক বিতণ্ডা চলে। একটা সময়ে কবিরাজ অনেক দোয়া দুরুদ পড়ে কিছু একটাতে ফু দিতে যায়। এই সময় কবিরাজের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। তখন আমি নাকি বলি, কিরে, ফু দিবি না? বাঁচতে হলে চলে যায় এখান থেকে। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পরে বলল, আমি চলে যাব, কিন্তু তুই বল তুই কে? এটা কবিরাজের দিয়ে একটা টোপ মাত্র ছিল। আমি বলছি, তুই এখনো আমাকে চিনতে পারিসনি, আমি মারিদ। এই বলে ও চলে গেল।
কবিরাজ একটু ভয় পেয়ে বাবাকে বলল, ও খুব শক্তিশালী বজ্জিন, আপনারা আপনার মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে হয়তো ও ওর জিনের কাছে থেকে রক্ষা পাবে। আর আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি, আর 3টে তাবিজ দিচ্ছি। একটা ওর গলায় পরাবেন, আর একটা ওর বিছানায় দেবেন, আর একটা গোলাকার বৃত্তের মাঝে 2 হাত মাটির নিচে পুঁতে রাখবেন। ওই জিনটি এই 3 মাস কিছু করতে পারবে না। জিনটি খুবই শক্তিশালী আর দুষ্ট প্রকৃতির। এই জিন যার পেছনে লাগে তাকে সহজে ছাড়ে না। এভাবে 2 মাস কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। এদিকে আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে খুঁজছেন। আমার বয়স তখন 9 থেকে 10-এ এসে পড়েছে। আসলে তখন বিয়ে নিয়ে আমি এতটা বুঝতাম না। বাবা ছেলে খুঁজতে খুঁজতে ফরিদপুর জেলা মধুখালী থানার পাশেই একটা ছেলের খোঁজ পায়। আমাকে দেখে ছেলেটার পছন্দ হয়। তারপর বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়। আমার শ্বশুর বাড়ি দূর হওয়াতে আমাকে তারা সেদিন নিয়ে যেতে পারে না। গাড়ি ঘোড়ারও সেরকম সুবিধা ছিল না তখন। সকালে আমাকে নিয়ে যাবে, তাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। বাইরে সবাই গল্প করছে আর আমি বসে আছি। এমন সময় আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলে, কিরে, চলে যাবি? কথাগুলো শুনে আমি পেছনে ঘুরে তাকাতেই দেখি এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলাম। আমার চিৎকারে সবাই আমার রুমে ছুটে আসে। তারা আমাকে ঘরে না পেয়ে প্রচন্ড রকমের ভয় পায়, কেননা এর আগেও আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। বাবা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমাকে পায়নি। এভাবে রাত শেষের দিকে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের একটু দূরে, একটু আগে একটা বড় তাল গাছ। গাছ থেকে খুব জোরে কিছু একটা পড়ার শব্দে তিনি তাল গাছের দিকে এগিয়ে আসেন কি পড়েছে সেটা দেখার জন্য। এসে দেখেন আমি তাল গাছের নিচে পড়ে আছি। মুয়াজ্জিন সাহেব আমার বিষয়ে সব আগে থেকেই জানতেন, তাই ভয় না পেয়ে আমাদের বাড়ির সবাইকে ডেকে আমাকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে চিকিৎসা করে সুস্থ করা হয় এবং আমাকে সবাই জিজ্ঞাসা করে যে ওখানে কেন গিয়েছিলি। আমি কিছু বলতে পারলাম না। এদিকে কবিরাজের বাড়ি থেকে খবর এসেছে কবিরাজ নাকি মারা গেছেন। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। না জানি আরো বড় রকমের ঘটনা ঘটেছে আমার সাথে। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুর বাড়িতে পা রাখি। 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনার পুনরাবৃত্তি শুরু হয় যখন আমার পেটে 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে 5 টাকা দিয়ে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসে। আমি মাছটা কেটে পরিষ্কার করে রান্নাঘরে যাই মাছটি ভাজি করার জন্য। রান্নাঘরের পাশে একটা বড় তাল গাছ ছিল। আমি মাছ ভেজে রাখছি, এমন সময় একটা লোমশ হাত পাত্র থেকে মাছ উঠিয়ে নিচ্ছে, এরকম একটা কিছু আমি অনুভব করি। এটা দেখে আমি ভয় পেয়ে আমার শাশুড়িকে ডাক দেই। আমার শাশুড়ি এসে দেখে ওই হাতটি এখনো রান্নাঘর থেকে মাছ নিয়ে যাচ্ছে। আমরা দুজনে অনেক ভয় পেয়ে যাই। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি আমার ঘরের দরজা কেউ খুলে দিয়েছে এবং আমি প্রশ্ন করি, কে ওখানে? তখন ওই অবয়বটি বলে, আমাকে চিনতে পারিসনি তুই? আমি ফিরে এসেছি, তোকে ছেড়ে যাবো না। এই কথা বলেই আমার দিকে এগিয়ে আসলো সেই অবয়বটি। আমি তখন কিছু বলতেও পারছি না, কাউকে ডাকতেও পারছি না। আমি শুধু তাকিয়ে আছি সেই ছায়া মূর্তিটির দিকে। সে আমার শরীরের সাথে মিশে যাচ্ছে। সেদিন আবার একটু দেরিতে ঘুম ভাঙলো। বিষয়টা কাউকে জানালাম না। আমার শাশুড়ি আমাকে কিছু রান্না করার জন্য খড়ি আনতে বলল আমাদের আখ ক্ষেত থেকে। ওখান থেকে আমি আখের শুকনা পাতা আনতে ক্ষেতের ভেতরে ঢুকলাম। আমি যেতে যেতে ক্ষেতের অন্য পাশে চলে গেলাম। ক্ষেতের অন্য পাশে অনেক পুরনো 2টা শিমুল গাছ। গাছ দুটোর মাঝে 20 ফুটের মতন জায়গা। আমি গাছের দিকে তাকাতে আমার শরীর হিম হয়ে গেল। আমার কলিজা ফেটে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে। ওই গাছটির দিকে তাকিয়ে দেখি দানব আকৃতি একটা কিছু সেই গাছের উপরে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি এসব দেখে সেন্সলেস হয়ে যাই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। এদিকে আমার দেরি দেখে আমার শাশুড়ি আমাকে খুঁজতে চলে আসে। দেখে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি, চোখ দুটো খোলা, আগুনের মতো লাল। আমাকে ওভাবেই বাড়িতে নিয়ে আসা হয়। তারপর জ্ঞান ফিরলে আমি তাদের সব ঘটনা খুলে বলি। রাতে আমি শুয়ে আছি আমার স্বামীর পাশে। ওখান থেকে শিমুল গাছ স্পষ্ট দেখা যায়। আমি শুয়ে শুয়ে দেখছি ওই গাছটা থেকে ওই অবয়বটি নেমে আমার দিকে আসছে। আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমার গলা টিপে ধরবে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। যত কাছে আসছে আমার মনে হচ্ছে যেন একটা আগুনের বড় বৃত্ত তৈরি হচ্ছে। আমার কাছাকাছি এসে আমার চোখের থাবা মারে সেই অবয়বটি। তারপর আমার আর কিছু মনে নেই। আমার শাশুড়ি পরে আমাকে সব ঘটনা খুলে বলেছে। ঘটনাটিকে এমন, আমি আমার স্বামীকে গলা চিপে ধরি এবং আমার স্বামী চিৎকার করে বাড়ির লোকজনকে ডেকে তোলে এবং লোকজন দৌড়ে এসে দেখে আমি স্বামীকে
গলা টিপে ধরে আছি, ওর জিহ্বা প্রায় বের হয়ে এসেছে। এভাবে তাড়াতাড়ি ঘরের দরজা ভেঙে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি গর্জন করে আমার শাশুড়ির গলা চেপে ধরি। এদিকে আমাদের বাড়ির চারিপাশে লোকজন ছুটে আসে। আমার এই অবস্থা দেখে আমাকে সবাই চেপে ধরে বলছে, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? আমি কোনো কথা না বলে সবাইকে মারতে আরম্ভ করি। সবাই এই অবস্থা দেখে বাসায় চলে যায়। আমি আমাদের সেই আখক্ষেতের ভেতরে চলে যাই। সারা রাত খুঁজেও আমাকে কেউ পায়নি। পরের দিন সকালে আমাকে ওই শিমুল গাছে পাওয়া যায়। কয়েকদিন পর আমার পেটের যে সন্তানটি ছিল সেটি নষ্ট হয়ে যায়। আমার সাথে এই ঘটনা ঘটতে থাকে, আর প্রত্যেকবারই শিমুল গাছে আমাকে পাওয়া যায়। এভাবে আমার 3টে বাচ্চা আমি হারাই। এভাবে কঠিন কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন চলতে থাকে, সংসার চলতে থাকে। আমার শাশুড়ি একটা কবিরাজের সন্ধান পায়। কবিরাজ আমাদের বাড়ি এসেই ছটফট করতে থাকে। কবিরাজ শুধু একটা কথাই বলে, আপনার বৌমাকে এই বাড়িতে রাখবেন না, রাখলে উনি কোনোদিন মা হতে পারবেন না। এই কথা বলে কবিরাজ চলে যায়। কবিরাজের কথা শুনে কয়েকদিনের ভেতর আমার স্বামী আর আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার 2 মাসের ভেতর আবারও সন্তান সম্ভবা হই। এখানে আসার পর আমার বেশি সমস্যা হয়নি, তবে মাসে 3 থেকে 4 বার আমি পজেস্ট হতাম। দোয়া কালাম পড়ে গায়ে পানি ছিটালে জিনটি চলে যেত। এভাবে আমি বাবার বাড়িতে 7টি সন্তানের জন্ম দেই। ওরা সবাই সুস্থ আছে। 5 বছর আগে আমার বড় ছেলে একটা কবিরাজ আনে আমাদের বাড়িতে। কবিরাজ এসে কিছুক্ষণ পরে বলল, যে জিনটা আপনাদের কাছে আসে সে আর আপনার কাছে আসবে না। আমার বড় ছেলে কবিরাজকে জিজ্ঞেস করে, কেন আসবে না? কবিরাজ বলল, সে এখন অনেক বৃদ্ধ আর অনেক জিন এখন ওনার কাছে তালিম নেয়। এরপর ওই জিনটি আর আসেনি। এই ছিল ঘটনা। আলহামদুলিল্লাহ এখন সবাই সুস্থ আছে। তো আমি গল্পটা শুরু করার আগে আসলে স্টোরি বললে ভুল হবে, এটা সিরিয়াস। যেটা হচ্ছে আমরা আমার আব্বুর ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা সাফার করতেছি। তো শুরুতে আমি আপনাকে বলে রাখি যে ইয়ার স্বার্থে যে বিষয়টা লাস্টে উঠে আসবে, শুরু বলে রাখতেছি যে আমার আব্বুর ছোটবেলা থেকে ঘটনাটা শুরু। আমাদের বাড়ি হচ্ছে পুরনো বাড়িটা, এখন আমরা নতুন বাড়িতে আছি। পুরনো বাড়িটা হচ্ছে আগেরকার চৌধুরী বংশের বাড়িগুলোর মধ্যে একটা দিঘি থাকতো, প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা দিঘি থাকতো। তো আমাদের দিঘিটার বিষয়টা আগে বলে রাখতেছি যে কোনো স্পেশাল অকেশন যদি হয়, কোনো বিয়ে শাদী কোনো ব্যাপার হয়, তো দিঘিটার মধ্যে উত্তাল হয়ে যায়। তো দিঘিটার মধ্যে স্বর্ণের কিছু দ্রব্যাদি উঠত, যেগুলো ইউজেবল। তো ওগুলো ইউজ করার পর আবার ওই প্রোগ্রাম শেষে রেখে দেওয়া হতো। আমার আব্বুর চাচা 4জন ছিলেন, 5জন ছিলেন মোট। আমার কাজিন আব্বুর, উনি হচ্ছে দুপুরবেলা একদিন ওই দিঘির পাড় দিয়ে যাচ্ছেন। আমার আব্বুর কাজিন দেখলেন যে হঠাৎ এই স্বর্ণের মালামালগুলো উঠতেছে। উনি আবার নিজের মধ্যে ওনার আসলে লুপ চলে আসে। উনি এসে আমার আব্বুর আর একটা কাজিনকে বলে যে এই অবস্থা। উনা যাওয়ার পর আসলে কিছু নেই, ভ্যানিশ। তো আসলে এখানে আমার দাদুর ফ্যামিলির কোনো প্রবলেমই ছিল না বা কোনো দোষও ছিল না। এখানে আমার বাবা ছিলেন না, আব্বু ছিলেন না। কিন্তু এরপর থেকে সাফার করতেছি আমার দাদুর ফ্যামিলি। শুরুতে হচ্ছে আমার দাদুর ফ্যামিলিটা ঘরের মধ্যে ফেটে যেত, এরপর ওপর ফেটে যেত। তো যতই রিপেয়ার করা হতো ঘুরে ফিরে আবার ওই আগের মতো। তো কিছুদিন পর আমার দাদু স্বপ্নে দেখেন যে হচ্ছে আমার আব্বুকে দেখা বলতেছে যে ওই দিঘি থেকে এক টাইপের লোকেরা এসে বলতেছে যে তোর ছেলেটা দিয়ে দে, আর এই স্বর্ণ বাসন কুসন যা আছি সবই তোর। তো আমার দাদু বলতেছেন না, আমার বাচ্চা দেওয়ার দরকার নেই, আমার স্বর্ণের মালা দরকার নেই, আমার কিছুই দরকার নেই, আমার বাচ্চাও দেবো না, আমার কিছুই দেবো না। তো পরপর এই স্বপ্নটা, একই স্বপ্নটা 3 দিন, সেম টাইপের স্বপ্ন, সেম সময় দাদু দেখতেছেন। লাস্ট ওই দিন যেদিন দেখেন 3 নম্বর দিন দাদু তাড়াই দিচ্ছেন ওদেরকে। ওরা যাবার সময় আমার দাদুকে বলল, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে যা বুঝবি। তো এরপর থেকে শুরু। আমার আব্বু তখন 11 বছর বয়স। আগেরকার যুগে হচ্ছে আপনার আমাদের লোকাল এরিয়াতে বা যে কোনো এরিয়াতে হচ্ছে টাইমের গাড়িগুলো চলতো, তেমন একটা ট্রান্সপোর্টের ভালো কোনো সিস্টেম ছিল না। সো
আমার আব্বুর নানা বাড়ি, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে এখনকার গাড়ি চলে মানে যে গতিতে, সেই গতিতে মিনিমাম 130 মানে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আগের যুগে যে আছরের সময় আমার আব্বুর বয়স যখন 11 বছর, সময়টা হবে 1960, সেই সময় আব্বু ঠিক এই মুহূর্তে আমাদের বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে, আবার আব্বু ঠিক টাইমে হচ্ছে আমাদের আব্বুর নানা বাড়ি যেটা হচ্ছে সেখানে খুঁজে পাওয়া যায় আর কি। সো বিষয়টা অলৌকিক, এভাবে কেমনে যাবে আব্বু বলতে পারেন না উনি কেমনে গেলেন। সো এটা হচ্ছে ফার্স্ট কাহিনী। আমার আব্বুর বিয়েটা হয় অনেক বয়স হওয়ার পর, 38-40 মতো, মোটামুটি বিয়ে করবেন না এরকম সিচুয়েশন এসে বিয়ে করেন। আমার আম্মু আসার পর থেকে এই সমস্যা তেমন একটা বুঝে যায় নাই। যখন আমার বড় আপু 1986 সালে জন্ম হয়, ওনার জন্মের পর ওনার সমস্যাটা ধরা পড়ে 6 মাসের মাথায়। উনি হচ্ছে আসরের আজান শুরু হইতো, ওনার কান্না শুরু হতো, ঠিক ঈশা অব্দি উনি কান্না করতেন। কান্নাটা এরকম ছিল যে একটা বাচ্চা কিছু একটা দেখতেছে আর ভয় পাচ্ছে। সো আমার আব্বু আবার কোরআনে হাফিজ, তখনকার যুগের অনেক বড় একজন আলিম। সো উনি আবার এই তাবিজ কবজের ব্যাপারটা ট্রাস্ট করতেন না। উনি বলতেন যে হচ্ছে আপনার এই কোরআনে সবকিছু, সব সলিউশন এখানেই আছে, আমলের উপর সবকিছু। তো অনেক গরম মানুষ, আমার আম্মু ভয় পাইতেন, ওনাকে আবার বিষয়গুলা ক্লিয়ারলি বলা যাইতো না, যেহেতু ওখানে কোনো স্কোপই নেই বলার। আব্বু আবার প্রাইমারি টিচার ছিলেন। উনি যখন ডিউটিতে যেতেন, আম্মু লুকিয়ে লুকিয়ে কিছু আলেম বা বুজুর্গ টাইপের লোকের কাছে যেরকমটাই হচ্ছে যাইতেন বা যাওয়ার কোনো জাত পার্সন ইউজ করতেন। তো ওই কিছু একটার মাধ্যম পানি পড়া ঝাড়ফুক টারফুক দিলে হচ্ছে আপুর কান্নাটা প্রবলেমটা হালকা সলভ হয়। সো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমার আপু হাঁটা শিখবে, সেই টাইমটা ওভার, হাঁটতেছে না আপনার ওভার হয়ে গেছে। একদিন আমাদের বাড়িতে, আমাদের লোকালি একজন আপনার এই ইয়া টাইপের বুজুর্গ টাইপের, কিন্তু একদম উন্মাদ টাইপের, যে আগেরকার বুজুর্গ গুলা হঠাৎ উন্মাদ টাইপের কিছু বুজুর্গ ছিল যে কোনো কিছুই কাউকে বলে না, হঠাৎ কিছু একটা বলে বা পাগলের মতো চলাফেরা করে, ফকিরের মতো চলাফেরা করে, কিন্তু ওদের মধ্যে আধ্যাত্মিক উন্মাদ না, চলার ধরন অন্যরকম ছিল, সেটা বলেন। জি হ্যাঁ, মানে অনেকটা ফকিরে, মানে আপনার কাপড় চোপড়ে কোনো ইয়া নাই, কিন্তু চলতেছে, আমি বুঝতে পেরেছি, সিরিয়াস কথাবার্তাই বলতে পারতো ওরাই। তো ওই রকম একজন লোক আসতেন আমাদের বাড়িতে। তো আমার দাদু ওই আমার আপুকে দেখায় বলতেছেন যে কি করবো বাবা, আমার তো নাতিন হাঁটতেছে না। তো উনি বলতেছেন, আর ওই যে আপনাকে যেটা বললাম না আপনার দিঘির ব্যাপারটা, ওই বিষয়টা কিন্তু দাদু স্বপ্নে দেখার পর কারো শেয়ার করে নাই। এটা তো 1960 সময়কাল, কিন্তু আমার আপুর জন্ম 1986। ওই দিন ওই বুজুর্গকে আমার দাদু বলতেছেন যে হাঁটতেছে না, দেখো বিষয়টা কি। ওই লোকটা আমার দাদুকে মানে এতই বকা দিচ্ছে যে তুই থাকতে হাঁটবি না কেন, সবই তো তোর দোষ। মানে ওই যে ঘটনাটা ও বলতে চাচ্ছে, এমনকি ও বলেই দিছে যে এরকম ছিল, তুই তো সবকিছু করছিস, তোর তো বল, তুই তো সময়ের মতো কিছু করস নাই, এখন তো তুই কর, তোর কিছু হইলে তুই পারলে তুই কিছু কর, এরকমটা করতেছেন। তো উনি আর কিছু দেন নাই, আমার দাদু কোনো সাউন্ডলেস কিছু বলার নাই, উনি এটা বলেই চলে গেছেন। তো আমার এইরকম উনার রোগবালাই লেগেই থাকতো। তো উনি আবার খুবই ট্যালেন্ট, ক্লাস 5 পর্যন্ত কোনো মতে আর কি আপনার স্কুলে গেছেন, তেমন একটা প্রবলেম ফেস করেন নাই, যে হাঁটা চলার মতো কোনো প্রবলেম হয় নাই। ক্লাস 6-এ উঠবেন, উনার দেখা যাচ্ছে যে একটা সাইড চলে গেছে, মানে চলে গেছে বলতে হচ্ছে প্যারালাইসিসও না, আবার অটিজমও না, ভালো, কিন্তু 6-এ উঠবেন, ধীরে ধীরে দেখা গেছে যে একটা সাইড যাচ্ছে। তো হঠাৎ একদিন আমার আপু সামনে হুমড়ি খেয়ে পড়ে যায়। তো দরজার সামনে একটা ফ্রন্টে দরজা ছিল, দরজার আপনার কিনারা, ফ্রেমের কিনারার মধ্যে মাথা লেগে ফেটে যায়। তখন থেকে আবার সিরিয়াস অবস্থা। ফেটে যাওয়ার পর হচ্ছে আপনার ওনার দেখা গেছে যে ওয়েট এত বেশি, এখন পর্যন্ত ডক্টরসরা যখনই দেখে যে 200 পাউন্ড ওজন, উনি আবার স্বাভাবিক মানুষ, 5 ফিট 3 ইঞ্চি, নর্মালি ওনার বডি তেমন একটা ফ্যাট না, তারপর হচ্ছে 200 পাউন্ড ওজন, এটা টু মাচ, চিন্তার বাইরে। আমরা সিএমএইচ, তারপর হচ্ছে আপনার মেডিসিন বিশেষজ্ঞ, প্যারালাইসিস, অটিজম, কোনো রোগ নেই ওনার, কোনো সলিউশন নেই, কোনো ঔষধ নাই। লাস্ট ওনাকে দে হাইয়েস্ট স্যালাইন আর আপনার ঘুমোর ট্যাবলেট, আর কোনো ওষুধ নেই। ওনার প্রবলেমটা এই, এখন পর্যন্ত উনি এভাবেই আছেন। দ্বিতীয়ত হচ্ছে মেইন ঘটনা যেটা শুরু হয়েছিল, আমার মেজো চাচা, আমি হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শোনা বিষয়টা, বা আমার ফ্যামিলি পার্সনের কাছে শোনা, আমি হচ্ছে ফ্যামিলি সবার ছোট, উনিও বিয়ে করবে না,
তো ওনার ব্যাপারগুলো আম্মু 10 বছর ধরে ওনাকে নিয়ে সংসার করতেছে। আমার মেজো চাচা, আমার ছোট চাচা, প্লাস হচ্ছে আমার আব্বু। তো আমার আম্মু হচ্ছে তখন আমাদের নতুন বাড়ি করে নিয়ে আসছেন আব্বুরা, মানে মরুষি সম্পত্তির উপরে নতুন বাড়ি করছে। তখন এখানে একমাত্র মহিলা আমার দাদু আর আমার আম্মু। তো আব্বুরা যখন ডিউটি যেত পুরো বাড়ি খালি। আম্মু বলতেন আমার চাচাকে, দেখো তুমি যদি বিয়ে করো না তোমার দরকার নেই, কিন্তু আমার একটা গল্প গুজব করার মতো একজন পার্সন দরকার। উনি বলতেন যে না না, আমি হাই স্কুলের টিচার হয়ে আমি একটা সংসার চালাতে পারবো না। আম্মু বলতেন যে আবার তোমার ওয়াইফ যদি খেতে চায়, আমি যা খাবো তা খাওয়াবো, আমি যা পড়বো তা পড়বে, তুমি এসব নিয়ে টেনশন করো না। কেমন উনি রাজি হয়ে যায় আর কি। তো যাওয়ার পর আর কি আপনার এই বর্তমান আন্টি যিনি ওনার সম্বন্ধটা দেখতে যায় আর কি। আম্মু ব্যতীত সবাই যায়। সবাই যাওয়ার পর হচ্ছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়। সবাই পাগল। আসার পর থেকে উনি ওনার বিহেভিয়ার গুলা মানে বিশ্বাসযোগ্য না। উনি কারোর সাথে মিশতেন না। উনি যেখানে যে রুমে ওনাকে নিয়ে আসা হয়েছিল, ওনার স্বামীর রুম, ওই রুমটাতেই ওই বেডেই উনি থাকতেন, ওই বেডে নিয়ে খাবার দেওয়া লাগতো। আবার যখন আমার চাচা অথবা আব্বু ডিউটিতে চলে যেতেন, কেমন যেন অদ্ভুত টাইপের লোক ওনার কাছে আসতো। উনি আবার পরিচয় দিতেন এগুলো ওনার কাজিন, মামাতো ভাই, খালাতো ভাই, এরকম আর কি। সো যখন আছে আপনার কোন একটা বিষয় আছে চোখে লাগার মতো, তখন কিন্তু সন্দেহজনক হয়ে যায়, কৌতূহল। আমার আম্মু অনেকটা কৌতূহলী হয়ে যান। তো একদিন শুনতে পান আমার আম্মু পাশের রুম থেকে খুবই মানে এত সুমধুর কণ্ঠ যে আপনার সচরাচর এরকম তেলাওয়াত করা মানে সচরাচর কে শুনে না, এত সুমধুর কণ্ঠ। ওই তেলাওয়াত শুনতেছেন, আম্মু একটু কান পেতেন, দেখলেন যে আপনার তেলাওয়াতের পর দোয়া দরুদ হলো। আবার ওই আন্টি বলতেছেন যে বাবা আমার যে এরকমটা ভালো হয় সেরকমটা। উনি আবার রিপ্লাই শুনলেন যে একটা পুরুষ বলতেছে যে তুমি আমাকে বাবা ডাকছো, তোমার মেয়ের জন্য কোনো বাবা কোনোদিন খারাপ করে না, দেখো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। তো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। আমি আমার আব্বুর ব্যাপারটা বলছি যে আমার আব্বু অনেক বড় একজন কোরআনের হাফিজ, বলতে হচ্ছে একজন আলিম। উনি হচ্ছে সমাজে কিছু অনেক প্রভাবশালী কিছু লোক যে মনে করে যে উনি অনেক বড় একজন হুজুর, কিন্তু আমার আব্বু কোরআনে হাফিজ ছিলেন। আপনার মাদ্রাসা লাইনে পড়ালেখা করে নেই, উনি হচ্ছে আপনার স্কুল লেভেলে পড়ালেখা করছেন আপনার। তবুও কিন্তু ওনার আমল হচ্ছে মানুষরা মনে করতে যে উনি অনেক বড় বুজুর্গ, কিন্তু আমলের উপর সমাজে সবাই আপনার কোনো বিষয়ে আপনার ফারুক হাফিজ সাহেব ওনাকে বলতো যে আম্মু যে ওনার আব্বুকে কিছু বলবে, বা আম্মুর সাথে আব্বুর রন্ডেড রিলেশনটা এরকম ছিল যে কোনোদিন কোনো 10 ইয়ার্স এর মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। কিন্তু ওই 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন আব্বু এতটাই মিসবিহেভ করতেছেন, আম্মুর সাথে রুড বিহেভিয়ার এতটাই ফায়ার হয়ে গেছেন যে লাস্ট মুহূর্তে আম্মুকে আব্বু বলতেছেন যে তুমি চলে যাও, তুমি আর এখানে থাকতে পারবে না। জি, তারপরে তো এমন অবস্থায় আম্মু খুবই ভয় পান যে আসলে আব্বু কি করবেন, কি থেকে কি করে বসবেন। সো দ্বিতীয় দিন আমার আব্বু ডিউটিতে যাওয়ার পর, মানে এই ঘটনায় আপনার সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো কোনগুলো মনে হয়েছে সেটা একটু আমাদের বলেন প্লিজ। সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো হচ্ছে বর্তমান গেল 5 বছর ধরে বা তার একটু আগে থেকে আমরা ফেস করতেছি। যেমন অস্বাভাবিক ঘটনাগুলো হচ্ছে আমরা যে আমাদের বর্তমান রুমটা হচ্ছে, ঘরটা হচ্ছে আমার ওই আন্টি ঘরের পিছনের ঘর, তো উনি আমাদের সামনে আছে। তো মোস্ট ঘটনাগুলোর মধ্যে হচ্ছে যেমন আমাদের বাড়ির জানালাগুলা বা দরজাগুলাতে এত এত জোরে হঠাৎ এত সাউন্ড হয় যে যেমনটা কেন ভেঙে ফেলতেছে, বের হবেন কিছু নেই। চালের মধ্যে এত জোরে জোরে করতেছে যে আপনার চালটা ছিঁড়ে ফেলতেছে, কোনো সমস্যা নাই, খুলে দেখবেন ঘরতেই বের হয়, উপর তাকাবেন কিছুই নাই, বেনিশ। কিন্তু আপনি সাপোজ কোরআন তেলাওয়াত করতেছেন, আমরা কোনো ইবাদত বন্দেগী প্লাস হচ্ছে কিছু করতে গেলে এত দুর্গন্ধ এই চারদিকে, মানে আপনার মৃত মানুষ অথবা শ্মশানে কোনো মানুষ পড়ালে যে গন্ধটা হয়, কোনো ইবাদত বন্দেগী করতে গেলে এরকম সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, এইটাই আপনাদের মেইন সমস্যা এখন। সমস্যার মধ্যে হচ্ছে যেমন এটা, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে আশ্চর্য সমস্যা হচ্ছে যে ঘরে কোনো টাকা রাখলে লক ঠিক আছে, ব্যাগটাও ঠিক আছে, যত হেভি লক দিয়ে রাখেন 30% ও 20% টাকা থাকবে না, চলে যাবে। আচ্ছা, আবার হচ্ছে আমার আম্মু ট্রাই করে দেখছে কোরআন শরীফের মধ্যেও টাকা রাখছে, ঠিকই সবকিছু ঠিক আছে, টাকা ভেতর থেকে নেই, আবার সব টাকা যায় না, 20 or 30%। এই সমস্যার সমাধানের জন্য আপনারা কিছু করেছেন?
আমি সিলেট ডিভিশনে, বিশেষত আমি গেল 10 বছর ধরে, আমার 16 বছর বয়স থেকে এখন পর্যন্ত সিলেটের ডিভিশনের এমন কোন বুজুর্গ, আপনার দুটো ধর্মের, হিন্দু ধর্মাবলম্বী বলেন আর আপনার মুসলিম ধর্মে বলেন, আমি যেখানে যেই বলছে সেখানে গেছি। প্রথম অবস্থায় সবাই বলে ঠিক আছে আমরা পারবো, নেক্সট আপনার যখন যাওয়া হয় যে তখন আর বলে সরি আমাদের দ্বারা সম্ভব। এই সমস্যার শুরুটা মানে মানে কারণটা কি বলে আপনার মনে হয় আসলে? যেখানে গেছি সবাই একটা কথাই বলতেছে যে হিংসা। আচ্ছা, এবং এটা কে করেছে বলে আপনাদের মনে হয়? সবাই একই কথা বলতেছে যে ওই ফ্যামিলি থেকে ওই প্রবলেম যেগুলো আসলে দেগির প্রবলেমগুলো ওরা ওগুলা ক্যাপচার করে নিয়েছে, ওগুলা ইউজ করে এরাই এটাই করতেছে যে এই ফ্যামিলির প্রতি হিংসার প্রয়োগটা তাদের এই মাধ্যম দিয়ে করতেছে যে আপনার এই ফ্যামিলিটা টোটালি ধ্বংস হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য।